তারকাদের আলাদা করে কোনো গুণাবলী কি থাকতে হবে আমি জানি না। আমার তো কিছু চেঞ্জ হয় না, আমি যেই বাঁধন ছিলাম সেই বাঁধনই আছি। সবাই ভীষণ বড় মাপের অভিনেত্রী, প্রতিষ্ঠিত অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী। সো এটা ওনারা ভালো উত্তর দিতে পারবেন যে ওনারা কেন এটা বলেছেন। নিজেদের চিন্তা ভাবনার জায়গাটা চেঞ্জ করতে হবে। আমাদের সোশ্যাল সিস্টেমে ঝামেলা, সো ওই সিস্টেম চেঞ্জ হলে সব চেঞ্জ হবে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকের অনুষ্ঠান কাম টু দ্য পয়েন্টে। এবং বরাবরের মতো আমি রয়েছি পান্থ আফজাল এবং আমার সাথে রয়েছেন মোস্ট চার্মিং লেডি এবং এই সময়ের কি বলবো, সবার মুখে মুখে যাকে শোনা যায়, যাকে দেখা যায়, যাকে দেখার আকাঙ্ক্ষা বাড়ে, আর তিনি অবশ্যই কান থেকে ফিরে আসলেন আমাদের দেশকে উজ্জ্বল করে, সেই আজমির হক বাঁধন। আমি কোনো তারকা না, অনেস্টলি। মানে আমার কাছে মনে হয় যে আমি খুবই মাটিতে থাকা মানুষ, যে হচ্ছে একেবারে সবার কাছাকাছি আছি আমি। কারণ এটা কিন্তু একটা স্টেরিওটাইপ চিন্তা, মানে এটা আমার কাছে মনে হয় যে আমরা যদি মনে করি যে হ্যাঁ আচ্ছা ও হচ্ছে আমাদের ধরাছোঁয়ার বাইরে, ওর লাইফটা কেমন আমরা জানি না, কিন্তু আমরা তো রক্ত মাংসে মানুষ আসলে। এটা যে আমরা যে রিয়েল, এটা একটা সময় হয়তো কাজ করতো যে ওই ফ্যান্টাসি দিয়ে আমরা মানে পছন্দ করতাম হয়তো, বাট আমি এই ফ্যান্টাসিতে বিশ্বাসী না। যারা স্টার সুপারস্টার নিজেরা বলে বা আমি জানি না, আমি তো আসলে এগুলা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। আমি আমাকে নিয়ে মন্তব্য করতে পারবো না। সেটাই, মানে আমি বলতে চাচ্ছি তারকাদের কি কি গুণাবলী থাকা উচিত বা কি তারকাদের আলাদা করে কোনো গুণাবলী কি থাকতে হবে আমি জানি না, কিন্তু একজন মানুষ হিসেবে ডেফিনেটলি আমার নিজেকে সম্মান করতে জানতে হবে এবং অন্যকেও সম্মান করতে জানতে হবে। এটা খুবই জরুরি। যখন আপনি নিজের অধিকার এবং সম্মান নিয়ে সচেতন থাকবেন এবং আরেকজনের অধিকার সম্মানকেও সম্মান দিতে জানবেন, তখন কিন্তু কোনো ক্ল্যাশ হবে না। সেটা তারকা হোক আর সে নর্মাল কাজ করুক, কারোর সাথে কারো কোনো ক্ল্যাশ হবে না। ক্ল্যাশটা তখনই হয় যখন হচ্ছে আমরা আসলে আমাদের শক্তি, আমাদের সামর্থ্য কিংবা আমাদের ক্ষমতা আরেকজনের উপর আসলে ফলাতে যাই যে না আমি কিন্তু পাওয়ারফুল, আমি কিন্তু আমি কিন্তু এইখানে। সো এটা এই জায়গা থেকে বের হইতে হবে। তো আর যেহেতু বাঁধন মেয়েকে নিয়েই দৌড়াচ্ছে, মানে মেয়ে অ্যাজ এ সিঙ্গেল মাদার, মানে বলেই যে একটা গর্বিত মা হিসেবেই বলেই আসলে অনেক মন্তব্য তো অনেকে বলে যে এটাকে এই মুখ চাপা দেওয়ার, মুখ বন্ধ করার উপায়টা মানে কি আসলে কি? আমার ওদেরকে নিয়ে কোনো মানে বলার কিছু নাই, বাট হ্যাঁ ডেফিনেটলি আমি আমার কাজটা করে যাচ্ছি মা হিসেবে। আমার বাচ্চাকে যতটুকু সম্ভব, যতটুকু আমার সামর্থ্যে আছে সেই সামর্থ্য দিয়ে তাকে পড়াশোনা করানোর, তাকে মানুষ হিসেবে গড়ে তোলার। বাকিটা আসলে একেবারেই মানে ভবিষ্যতেই নির্ধারণ করবে যে ওর কি হবে। এই এত বছর ধরে যে নিয়ে আসা, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়ানো, একেবারে বাপের অভাব পূরণ করা, মানে জাস্ট একটা মাই সব ধরা যাচ্ছে। তা এই বিষয়টা কত, মানে এটা কি সারা জীবনই চলবে এরকম, নাকি আসলে এটার মানে আসলে বিকল্প কোনো চিন্তা ভাবছে বা এরকম কিছু? না, আমার যেটা হয়েছে যে একটা সময় পর্যন্ত তো আমি আসলে চিন্তা করেছি যে আমার কার উপর নির্ভর করতে হবে, এটাই আমার বাস্তবতা হয়তো। কিন্তু আসলে তো আমি সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আমি কিন্তু 19 বছর বয়স থেকে টাকা ইনকাম করি। তো আমার 19 বছর বয়স লাগছে, আমি আসছি, তারপর থেকে কিন্তু আমি রেগুলার টাকা ইনকাম করছি এবং আমার টাকায় আমি চলেছি, আমার বাচ্চাকেও চালিয়েছি। মানে ওর জন্ম থেকে আজকে পর্যন্ত সম্পূর্ণ খরচ আমি দিয়েছি এবং আমারও। এবং আমি লাকি যে আমি আমার বাবা মার সাথে থাকি। সো আমার বাবা মা কিন্তু আমার অনেক দায়িত্ব আসলে ভাগ করে নিয়েছে, কারণ আমার বাচ্চার স্কুলে নেওয়া আনা, পড়াশোনা সব কিছু আমার বাবা মা দেখেন এবং আমি খুবই ব্লেসড এর জন্য যে আল্লাহর রহমত যে আমি তাদের সাথে থাকি। আর এমনিতে আসলে ভাইয়া এখন আর আমার ওই মানসিকতাটা নাই যে আমাকে আসলে কেউ ফিনান্সিয়ালি কিংবা সোশ্যালি কিংবা মানে হয় না যে এই সাপোর্টগুলার আসলে এখন দেখা যায় অনেক সময়। হ্যাঁ, এটা আর আমার দরকার নাই, কিন্তু ডেফিনেটলি একটা ইমোশনাল সাপোর্ট তো দরকার আছেই। ওই পার্টনার তো আমি অবশ্যই চাই লাইফে, কিন্তু আমি এইটার জন্য চাই না পার্টনার যে আমাকে কেউ মানে চালাতে হবে বা আমার দায়িত্ব নিতে হবে। সঠিক ওয়ার্ড হচ্ছে যে দায়িত্বটা নিতে হবে। সো ওই জায়গাটা কারণ আমি আমার নিজের দায়িত্ব নিতে কেপেবল, আমার সন্তানের দায়িত্ব নিতে কেপেবল। সো আমার এইটার দরকার নাই। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি একটা ইমোশনাল সাপোর্ট, একটা পার্টনার অবশ্যই তো সেইটার মানে চাওয়া তো আছে, কিন্তু জানি না যে সেটা এখনো মানে
আমার অনেক প্রচুর এখন মানুষ আছে যাদের সাথে আমার কথা হচ্ছে, ভালো লাগছে, কিন্তু চেনা হচ্ছে, যেহেতু আমি এখন প্রচুর মানুষের সাথে মিশি। আগে কিন্তু এই জিনিসটা আমি অ্যাভয়েড করতাম, তো কিন্তু ওই রকম মানে একেবারে জীবনের পার্ট হয়ে যাবে ওইটা ওইভাবে আসলে হয় নাই, কারণ আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট এই ডিসিশনটা নেওয়া। না, যে তার একটা ব্যাপার হলো তারকারা বিয়ে করলে তারকাদের জনপ্রিয়তা কমে যায়, আবার ডিভোর্স হলে জনপ্রিয়তা কমে যায়, বা তারকারা সিঙ্গেল থাকলে জনপ্রিয়তা কমে যায়, তারা নাটক বা অন্য জায়গায় থিত হতে পারে না। যেমন বাঁধন কিন্তু অনেক আগে থেকে নাটক বাদ দিয়ে দিয়েছে, সে কিন্তু এখন ওয়েব সিরিজ করছে, চলচ্চিত্র করছে। আসলে এই তারকাদের যে এই যে বিয়ে ডিভোর্স বা এগুলো তো আসলে একটা বানানো, প্রভাব ফেলে, কোনো প্রভাব ফেলে না, এটা তো বানানো। আসলে আমাদের সোসাইটি আমাদেরকে এরকম করে ট্রিট করে বলে, মূল হতা। হ্যাঁ, কারণ আপনি ধরেন আপনার আশেপাশে মানুষ আপনাকে এগুলো বলতেছে, এখন আমাকে সারাক্ষণ বলতে থাকে যে আচ্ছা বিয়ে করবা না কেন, বিয়ে করো, আচ্ছা বিয়ে করলে কি হবে, আচ্ছা 10টা কাজ করতেছো না কেন, কেন রেহানার পর আর কাজ করতেছো না, আচ্ছা কালো হয়ে গেছো কেন, আচ্ছা চুল পড়ে গেছে কেন, মানে সব কিছু নিয়ে সমস্যা। তো এখন ধরেন আমি এটাকে অ্যাভয়েড করতে পারতেছি, কিন্তু আপনি একটা অন্য আরেকটা মানুষ যে আসলে এত মানসিকভাবে শক্ত না, সে তো এগুলো শুনে আপসেট হয়ে যাবে নাকি? তো আপনি কেন তাদেরকে দোষ দিবেন না? ডেফিনেটলি আপনি তাকে ছেড়ে দেন, আপনি তাকে তার মতো থাকতে দেন। আপনারা তো সেটা করতেই দেন না, সবাই সারাক্ষণ প্রশ্ন করতে থাকে, তো তখন তারা তো মানে কনফিউজড হয়ে এগুলো করেন। তাহলে এইগুলো থেকে বের হওয়ার উপায়টা কি? সেই উপায় তো আমি জানি না। আসলে নিজেকে সংশোধন করা, আমার মনে হয় যে আমাদের মানে নিজেদের চিন্তা ভাবনার জায়গাটা চেঞ্জ করতে হবে। আমাদের সোশ্যাল সিস্টেমে ঝামেলা, সো ওই সিস্টেম চেঞ্জ হলে সব চেঞ্জ হবে। না, বাঁধনকে যে আমি প্রথম থেকে যখন দেখা করলো তখন বললাম যে এত সুন্দর ড্রেস পরে আসছে, মেবি হয়তো বা অনুষ্ঠানের আগে হয়তোবা কোথাও গেট টুগেদার ছিল, আমি জানতে চাচ্ছি আসলে কোথায় ছিল। এটা হচ্ছে রাকা একজন ডিরেক্টর আছেন, ওকে আমার ভীষণ পছন্দ, একটা ফিমেল ডিরেক্টর। সো ওর অফিসে ও একটা খুব ইন্টারেস্টিং আড্ডার আয়োজন করেছে, এবং সেটা সে মানে গত 1 মাস ধরে করে যাচ্ছে, আরও করবে সামনে। সো আজকে আফসানা মিমি ছিলেন হচ্ছে আমাদের, মানে আজকে সে কথা বলবেন। তো ওখান থেকে আসলাম, এবং ওখানে অনেকে আসছেন, অনেকের সাথে দেখা হলো। মানে হয় না যে প্যান্ডেমিকের পর আমাদের তো আসলে ওইভাবে করে গেট টুগেদার হচ্ছে না, দেখা হচ্ছে না, এবং একজন সিনিয়রের সাথে কথা বলাটা কিন্তু আমার কাছে এটা মনে হয় যে এটা কিন্তু আমাদের এক ধরনের মানে শিক্ষা। হ্যাঁ, কারণ তাদের এত অভিজ্ঞতা, তাদের এত জানা, তো তাদের সাথে আড্ডা দিতে পারাটাও তো একটা মজার ব্যাপার। সো আমি খুবই খুশি হয়েছি যে রাকা এরকম একটা মানে আয়োজন করতে পেরেছে, এবং সফলভাবে সে মানে অনেকেই এসেছে, এবং আমি খুবই এনজয় করছিলাম, এবং আমি এখান থেকে আবার যাব। কান বা কানের পরে বাঁধনকে কখনো জামদানিতে, কখনো বিভিন্ন রকম পোশাকে, ফটোশুটে, মানে অনেক রকম পোশাকে, মানে ফ্যাশন সচেতন বাঁধনকে দেখা গেছে। এই ফ্যাশন সচেতনতা কি বাঁধনকে আগেই ছিল নাকি আসলে দিনে দিনে আসলে এটা কি বেড়েছে? আরো এটা ডেভেলপ করেছে। আর আগে যেটা ছিল, আমি আগে থেকেই খুব মানে কাপড় চোপড় নিয়ে আমার ছিল যে ফ্যাসিনেশন ছিল, কিন্তু আগে আমি পরাধীন ছিলাম। আচ্ছা, আমি পরাধীন ছিলাম আমার নিজের কাছে। আমার মাথার ভেতরে যে শেকলটা ছিল, যে কেজটা ছিল, সেইটার জন্য আমি আসলে অনেক কাপড় পরতে চাইতাম না, অনেক কিছু করতে চাইতাম না। এখন আমার ওই পরাধীনতার শৃঙ্খল আমি ভাঙতে পেরেছি। সো যার জন্য এখন মানে আমার মনে হয় যে এখন আমি চরিত্রও ধারণ করতে পারি খুব আরাম করে, কারণ এখন আর আমার চরিত্র ধারণ করার সময় মনে করতে হয় না যে এই ডায়লগটাকে আমি দিব, আমি কি এই কস্টিউমটা পরবো, আমি কি এইভাবে অ্যাক্টিংটা করব। কারণ আমার মনে হয় যে এখন তো আমি স্বাধীন, আমি আমার চরিত্র তো স্বাধীন, আমি যে চরিত্র পোট্রে করছি আমি তাকেই পোট্রে করছি, ওটা তো বাঁধন না। সো ওই জায়গাগুলো যখন হয়েছে, যখন আমি জানি যে আমি পরাধীন না, তখন আমার জন্য সুবিধা হয়েছে, এবং যার জন্য এখন ধরেন আপনার কাছে ওই জিনিসটা চোখে পড়ছে বেশি। কিন্তু আমি আগে থেকে খুব মানে কাপড় টাপড় নিয়ে আমার খুব ফ্যাসিনেশন, বেশিরভাগ শাড়ি তো পরা বেশি হতো। হ্যাঁ, খুব আমি শাড়ি পরতাম। আমার মনে হয় প্রিয় পোশাক জামদানি। হ্যাঁ, একদম আমার শাড়ি, এবং আমি জামদানি খুবই পছন্দ করি, এটা সত্যি। মানে কারণটা কি জামদানি? মানে একে তো জামদানি পরলে আমাকে সুন্দর লাগে, শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে, সো আমি এই জন্য আমার শাড়ি পছন্দ। কিন্তু মানে এরকম না যে এটা আমার প্রিয় পোশাক কারণ হচ্ছে এটা বাঙালিদের সিম্বল, কিন্তু আমার হচ্ছে শাড়ি পরলে যে আমাকে সুন্দর লাগে এটা আমি জানি, যেহেতু আমি এই ব্যাপারে কনফিডেন্ট, তাই আমি শাড়ি পছন্দ করি। আর জামদানি আমার কাছে, জামদানিটা আসলে না, আমি আমার দেশকে অনেক ভালোবাসি,
মানে এটা হচ্ছে এরকম যে আমাদের অনেক কিছু প্রতিবন্ধকতা আছে, আমাদের অনেক কিছু নাই, আমাদের অনেক কিছুর বিশৃঙ্খলতা আছে, কিন্তু আমি যেই দেশে জন্মেছি, যেই দেশের মাটি পানি বাতাস মানে নিয়ে আমি আসলে বড় হয়েছি, আমি তো সেই দেশকে ভালোবাসি। সো আমি যখন কোথাও যাচ্ছি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে, তখন যদি মানে আমি ওই শাড়িটা পরে যাই বা ওই ফ্যাব্রিকটা নিয়ে যাই, ওটা আমার কাছে না এক ধরনের ভালো লাগা। এবং এই জেনারেশন জামদানি চিনছে, জামদানি পড়তে চাচ্ছে, এটা তো ডেফিনেটলি আমাকে অনেক আনন্দ দেয়। কারণ যখন কেউ মনে করছে, মানে যখন ছোট ছোট মেয়েরা বলে যে হ্যাঁ আপু আপনার জামদানি দেখে জামদানি পড়তে ইচ্ছা করে, মানে এটা তো আমাকে ভালো লাগা দিবে না? সো এটা তো এক ধরনের অ্যাচিভমেন্ট। পুরুষের প্রতি কোনো বিদ্বেষ আছে? না না, একদম না। আমি ছেলেদেরকে খুব ভালোবাসি, একদম সবাইকে ভালোবাসি আমি ছেলেদের। আর এমনি যেহেতু দীর্ঘ ক্যারিয়ার, তাই কোনো কাস্টিং হাউস বা এরকম মিটু এরকম এর মধ্যে কি পড়া হয়েছে কখনো? এরকম তো আসলে শুধু মিডিয়া না, এটা তো আমাদের পরিবার থেকে শুরু হয়, মানে ফ্যামিলি, স্কুল, কলেজ, মেডিকেল। পড়া হয়েছে কিনা? এটা তো সবাই পড়ে, মানে বাঁধনও পড়েছে। এটা পড়তেই হয়। মানে ব্যাপারটা আপনি যেভাবে বলছেন, আপনি বলতে চাচ্ছেন যে আচ্ছা কেউ পড়ে কেউ পড়ে না, এরকম না। কারণ আমাদের এখানে পারলে ধরেন, আমি ওই দিন বলছিলাম যে ধরেন আমি একটা ভিসার জন্য গেছি, ওখানেও ধরেন মানুষ ঝামেলা শুরু করে দিল, ঠিক আছে? সো এখন এটা তো আমাদের ওই যে বললাম যে আমাদের স্ট্রাকচারের প্রবলেম। এখানে তো ধরেন শুধু যে এই জায়গাটাই হচ্ছে এরকম না, এটা কিন্তু আপনি মেডিকেলে অহরহ হচ্ছে, ইউনিভার্সিটিতে অহরহ হচ্ছে, স্কুল কলেজ, বাসা, হুজুর বাসায় পড়াচ্ছেন, টিচার বাসায় পড়াচ্ছেন, বাসার আত্মীয় স্বজন, বাসার আঙ্কেল, মানে কেউ তো বাদ নাই জীবনে। সো মানে এটা আমাদের, মানে আমরা মনে করতেছি যে এগুলো নিয়ে কথা বলার দরকার নাই, বাট এগুলো সব জায়গায় আছে। আপনি যেহেতু এখন সিঙ্গেল মাদার, যেহেতু মেয়ে বড় হচ্ছে, তাহলে নিজে যেহেতু দেখেছেন বা অভিজ্ঞতা আছে, মেয়েকে এর থেকে মানে আমি জানি না যে এটা প্রোটেক্ট করতে পারতেছি কিনা, বাট আমাদের সময় যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমরা কখনো বাবা মাকে বলতে পারি নাই। আমার মেয়ে যেমন মানে একদম জানে যে পৃথিবীর এদিক সেদিক হয়ে যাক, আমার মা হচ্ছে আমার সাথে থাকবে। সো ও আমাকে সবকিছু এসে বলতে পারে। এবং আমি এখন না, আরো অনেক আগে থেকে, যখন ওর 4 বছর বয়স, 3.5 4, যখন ও আসলে সবার সাথে যাওয়া শুরু করেছে যে আচ্ছা এর সাথে খেলতে যাই এরকম, আমি তখন থেকেই আমি ওকে শিখিয়েছি যে কোথায় কোথায় টাচ করা যাবে না, অন্য কেউ টাচ করতে পারবে না, এবং এগুলো হলে মাকে এসে বলতে হবে। এবং মাকে যে এরকম থ্রেটও করতে পারে যে মাকে বললে তোমাকে মেরে ফেলবো বা মাকে মেরে ফেলবো, এগুলো কিন্তু আমার মেয়েকে আমি বলেছি। কারণ এখন আপনি বলবেন যে এত ক্রুয়েল কথা কেন বলছো, কারণ আমার আর অপশন নাই। আমি জানি যে আমার মেয়েকে এই ধরনের কথাও বলতে পারে, কারণ আমাদেরকে এগুলো বলছে যে বইলো না, বলবা না। তো এখন ধরেন ওই জায়গাটা আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করেছি যে তুমি যাই হয়ে যাক এটা তুমি আমার কাছে এসে বলতে হবে। সো ওই জায়গাটা আছে। আর তারপরে তো আমি এত বেশি, আমার মেয়ে বলে যে মা তোমার মেয়েকে কে কি বলবে, মানে সবাই তোমাকে এত ভয় পায়। তো আমি বললাম হ্যাঁ এটা ভালো, তো ভয় পাওয়া ভালো। সামনে তো ফিফা বিশ্বকাপ, খেলা দেখা হয়? আমি একদম বুঝি না। আগে তো পরিবার নিয়ে সবাই বসে বসে খেলা দেখতো না, আমার বাবা দেখতো, আয়োজন, বিশাল একটা আয়োজন। কিন্তু আমার ক্রিকেট পছন্দ, মাঝে মাঝে আমি ক্রিকেট দেখি, কিন্তু আমি আসলে এত আগ্রহী ছিলাম না কখনো। ফুটবল, দাঁড়িয়ে বান্দা, হ্যাঁ ওগুলা খেলছি ছোটবেলায়, কিন্তু অত না, মানে আমি অত না, মানে হয় না যে আমি অত অ্যাক্টিভ ছিলাম না কখনো, যে আচ্ছা খুব খেলাধুলা করছি বা গান নাচ এগুলো তো জীবনও করি নাই, ছড়াও বলি নাই জীবনে স্টেজে উঠেছো না। এমনি বাদনকে দেখে তো মনে হয় যে কালচার মানে অনেক আগের থেকে, ছোটকাল থেকেই। না একদম না। নৃত্যশিল্পী তো ছিল না, তাও না, জীবনেও না। তাহলে কি বলেন? আমি ছোটবেলা থেকে নৃত্যশিল্পী, আমি আমার ছোটবেলা থেকে আমার কোনো স্বপ্ন ছিল হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ার হব, বেড়িবাঁধ বানাবো, কারণ আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার। তো আমার আইডল হচ্ছে আমার বাবা। তো আমি আমার বাবাকে দেখতাম যে আমার বাবা হচ্ছে বেড়িবাঁধ বানায়, তো আমি ভাবতাম যে এটাই জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। সো আমি ওই সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বেড়িবাঁধ বানাবো, তো এইটাই আমার স্বপ্ন ছিল। তারপরে ডাক্তার হওয়ার পর আমার বাবা মা হচ্ছে চিন্তা করছে যে মেয়ে ডাক্তার হবে, না হলে ইংলিশে অনার্স পড়বে। তো তারপর ডাক্তারই পড়ছি আমি, আব্বু আম্মুর ইচ্ছাই। ডাক্তার তো চর্চা করা হচ্ছে না, না, কারণ আমি তো আসলে নিজের ইচ্ছায় ওইভাবে পড়ি নাই, যদিও আমার অনেক ভালো রেজাল্ট, বাট আমার এটা কন্টিনিউ করা হয় নাই। আর এই তো তারপরে তো অভিনয়ে আসাটাও তো আমার অনেক লম্বা স্টোরি, সো
মানে কোনো কিছুই আমি আসলে অনেক আয়োজন করে করি নাই, বাট আমি যখন যেটা করছি এটা সত্যি যে আমি কখনো কোনো কিছু আধা মন নিয়ে করি নাই। মানে আমি যা করছি আমি খুবই ডেডিকেটেড, আমি অনেস্ট, আমি পরিশ্রমী। তারপরে যা যা হয়েছে, বাট তারপরে আবার যে আমি মানে উঠে দাঁড়াইছি, এটার পেছনের মূল কারণ হচ্ছে আমার পরিশ্রম এবং সততা। না, যেহেতু বাবা চাকরি করেছেন সেই সুবাদে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে। একদম। আমি যত জানি যে বালিকা বিদ্যালয়ে পড়া হয়েছে রাজবাড়িতে। রাজবাড়িতে আমি বলি অঙ্কুর স্কুলে পড়েছি, তারপরে টাউন মক্তবে পড়েছি, তারপরে হচ্ছে গার্লস স্কুলে পড়েছি। ঠিক আছে, সো আমি 3 বছর, আমার বাবা একমাত্র রাজবাড়িতে 3 বছর থাকতে পেরেছেন, কারণ আমার বাবা ভীষণ অনেস্ট ছিলেন। তো তার বছরের মাঝখানে তাকে পোস্টিং করে দিত 1 বছর পর পর। মানে আমার বাবার অপরাধ হচ্ছে যে তার সাথে কারো মিলছে না, পটছে না, তো এটার সাফারার আমরা ছিলাম। শুধু রাজবাড়ির মানুষরা খুবই ভালো ছিল, খুবই মানে আমার শৈশব যদি আপনি বলেন, আমার শৈশব কিন্তু রাজবাড়ি। কারণ হচ্ছে আমি ভবানীপুরে থাকতাম। ভবানীপুরে আমাদের বাসাটা তো খুব সুন্দর, এখন যদিও কেউ থাকেন না। ভবানীপুরে পানি উন্নয়ন বোর্ডের আমার বাবা তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওইটার যে আলাদা একটা বাংলো, সব মানে ওখানে সবকিছুর বাগান, পুকুর, মানে গোরস্থানও আছে। হ্যাঁ, একটা অদ্ভুত মানে জিনিস, মানে ওই জায়গাটা এবং ওই ভবানীপুরের রাস্তা দিয়ে স্কুলে যাওয়া, ওই সময়টা আমার জীবনের খুব সুন্দর একটা সময়। এবং রাজবাড়িতে আমার এখনো আমার ও ফ্রেন্ড, আমার খুব পছন্দের ফ্রেন্ড হচ্ছে রীতি, কানাডা থাকে, এখন ও আমেরিকাতে থাকে, হ্যাঁ স্যান ডিয়েগোতে থাকে। সো ওর সাথে আমার এখনো যোগাযোগ আছে এবং ওকে আমার ভীষণ পছন্দ। ওদের আমার এখনো মনে আছে, ওদের বাসায় আমরা পূজার সময় যেতাম, আনন্দ কুঠির। হ্যাঁ, মানে ওদের যে বাড়িটা রাজবাড়ি, হ্যাঁ, মানে আমি বিশ্বাস করেন, মানে আমার জীবনের মানে ওদের বাসাটা আমার কাছে তো একটা বিস্ময়। কারণ হচ্ছে এরকম বাসায় যে মানুষ থাকে, আমরা তো দেখতে যাইতাম এরকম বাসা, তাই না? হ্যাঁ, মানে পুরো একটা রাজপ্রাসাদের মতো বাসা, ওখানে পূজা হচ্ছে, ওখানে খাবার দাবার, মানে আমার খুব মানে রাজবাড়ি হচ্ছে আমার সবচাইতে মানে স্মৃতির, যদি বলেন যে শৈশবের স্মৃতি, তাহলে একদম রাজবাড়ি। মাঝখানে তো রোজিনা আপার সাথে আপনি গিয়েছিলেন আবুল দাবুলের 25 বছর পূর্তিতে, আবার কি যাওয়া হবে? যেতে চাই আমি রাজবাড়ি বারবার, কারণ রাজবাড়ি আমার বাবারও খুব পছন্দ ছিল। আমি বললাম যে আমার বাবা এই একমাত্র রাজবাড়িতে 3 বছর থাকতে পারছেন, অন্য কোথাও সে 1 বছরের বেশি থাকতে পারেন নাই। তো আমাদের ওই জায়গাটা আমাদের পছন্দ অনেক। আচ্ছা, নতুন কাজ যেহেতু 4টা কাজ হয়েছে, নতুন কোনো কাজের পরিকল্পনা হচ্ছে কিনা? 1-2টা তো কথা হচ্ছেই, বাট ফাইনাল কিছু হয় নাই। ফাইনাল হলে তো বলবো। তারপরে মানে কথাবার্তা হয় না যে নতুন একটা কাজের সাথে, যেমন বাদন রিহানা মারিম নুন করার সময় কিন্তু গোপনে করেছে, অনেক কিছু গোপনে করেছে, মানে মুখ থেকে বোম বাস্ট করেও কিন্তু বের করানো যায় না। হ্যাঁ, এমন কি কোনো বিষয় আছে কিনা? না, আর নাই, ওইটা ছিল একটা লাইফের পুরা টার্নিং পয়েন্ট। সো ওই সময় আর সাদ খুব এই ব্যাপারে ছিল যে কাউকে কিছু বলা যাবে না, একদম বলা যাবে না। তো আমি ওকে সম্মানটা দিয়েছি। মিডিয়ার মানুষ একটা বলে যে মিডিয়ার একজনকে পছন্দ করে না, একজনকে ভালো দেখতে পারে না, মানে এরকম কি আসলে নিজে মানে বোঝা গেছে এত বছরে যে আমাকে আসলে জায়গাটা দিতে যাচ্ছে না, তাহলে আমি আজকে বাদন আজকে ওই জায়গায় থাকতাম না। আমাকে বেশিরভাগ মানুষই পছন্দ করে না, এটা মিডিয়া না, মিডিয়ার বাইরেও, কিন্তু যারা পছন্দ করে তারা আবার একদম মন থেকে পছন্দ করে। তো ওইটা আমাকে তো অনেক কিছু দিয়েছে। সো আমি ওইটা ফিল করতে চাই, আমাকে কে পছন্দ করলো না, তারা আমাকে কি দিল না। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার যা বরাদ্দ আছে আপনার কপালে, সেটা আপনার হবেই। মানে এটা আমি রেহানা দিয়ে মানে চূড়ান্তভাবে বুঝতে পারছি, কারণ রেহানা আমার কাছে আসছে। আমি বারবার বলছি, আমি রেহানার কাছে যাই নাই, আমি অক্টোপাসের কাছে যাই নাই, আমি মুস্কানের কাছে যাই নাই, কারণ আমি এদেরকে চিনি না, আমি ওনাদেরকে রিচ করারই ক্যাপাবিলিটি নাই আমার। সো ওনারা আমার কাছে আসছেন, সো এটা আমার ভাগ্য। এবং আমি বলবো যে আমার অনেস্টি, আমার অটো সিগন্যাল, আমি বিশ্বাস করি যে আমি হয়তো পজিটিভ ভাইবটা পাঠাতে পেরেছি। সো ওইটা এখন সবচেয়ে কাছের মানে প্রিয় মানে বান্ধবী বা মিডিয়ার পার্সন কে? আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, কারণ হচ্ছে ওর সাথে আমি যা ইচ্ছা তাই বলতে পারি এবং ও আমার সাথে যা ইচ্ছা তাই বলতে পারে, এবং আমরা খুব এনজয় করি আমরা দুজনের সঙ্গ। আমার কাজিন আছে একটা সামিয়া, ও আমার সবচেয়ে পছন্দের। আর আমার আসলে এছাড়া আমার একটা ফ্রেন্ড থাকে নিউ ইয়র্কে, শান্তা, ও আমার খুব পছন্দের বন্ধু। একটা ফ্রেন্ড আছে সিলভিয়া, ও পছন্দের। আর রীতি তো আছেই, মানে সবাই একটু দূরে দূরে থাকে, বাট তারপরও মানে সবই দেখলাম যে মেয়ে মানে ছেলে বন্ধু ছেলে মানুষ আমার যেটা হচ্ছে আসলে ওইভাবে করে
মিডিয়াতে ডেফিনেটলি এই যে সাদদের পুরো টিম, বাবু, ইয়াসির, সাদ, তারপর এখন আরো আছে পিপলু ভাই আছেন। পিপলু ভাই আমার খুব পছন্দের একটা মানুষ। তারপর শঙ্খ এখন, যাদের সাথে কাজ হয়েছে তারা আস্তে আস্তে মানে কাজ হয়েছে। জিনিসটা হচ্ছে কাজ হওয়ার পর আমার দুইটা জিনিস হইতে পারে আমার সাথে। সেটা হচ্ছে যে একেবারে তাদের সাথে আমার সারা জীবনের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, আর না হইলে সম্পর্কটা খুব ভালো হইতে পারে। সো এটা আমার ভাগ্য যে আমি এখন যাদের সাথে কাজ করেছি বেশিরভাগ মানুষের সাথে আমার সম্পর্কটা ঠিকঠাক। সিনেমা দেখা হয়েছে? কোন সিনেমা? এখনকার সময় যে পরাণ, হাওয়া, হ্যাঁ সব দেখা হয়েছে। বিটু সার্কাস কেমন হয়েছে জয়াপার অভিনয়? সে তো অসাধারণ, সে তো কখনো আচ্ছা না একটু করেছি, কারণ অনেকে তো ওরকম গাল ভরে প্রশংসা করতে পারে না যে কে কি কেমন করেছে। তো ডেফিনেটলি অনেক পছন্দ তাকে আগে থেকেই, মানে উনি তো আমাদের মানে এখন সেও ওইখানে কাজ করছে, বাঁধনও ওইখানে কাজ করছে। আসলে একজনকে কি কম্পিটিটর মনে হয় কখনো? আমি তো কাউকে কম্পিটিটর মনে করতে পারি না এখন। উনি আমার মনে হয় না যে উনিও এরকম, কারণ আপু অনেক মানে আপুর জায়গাটা জানে। কারণ আমি যত জানি জয়ের একটা জায়গা ছিল, সে কথাই বলেছে যে বাংলাদেশের তাকে ব্যবহার করতে পারেনি মিডিয়ায়, তাই সে ওইখানে বাংলাদেশে অনেক বিষয়ে ডিসার্টেড হয়েছে, তারপর সে কিন্তু ওইখানে গিয়ে সেই জায়গাটা পেয়েছে। বাঁধনও কিন্তু অনেক বিষয়ে না, আমার ক্ষেত্রে আমি এটা বলতেই পারবো না, কারণ আমাকে তো আসলে বাংলাদেশের আব্দুল্লাহ মোহাম্মদ সাদি আবিষ্কার করেছে এবং আমাকে রেহানা মারিয়াম প্রচুর নাটক করা হয়েছে তো বাঁধনের। হ্যাঁ, এবং প্রচুর, এবং আমি তাদের প্রত্যেকের কাছে গ্রেটফুল ভাইয়া। মানে আমি এটা সব সময় বলি যে আমার যেই সময় আমি আবার কাজ শুরু করেছি আমার বাচ্চাকে নিয়ে ভাইয়া, ওই সময় আমার টাকাটা দরকার ছিল, আমি খুবই ক্র্যাঙ্কি থাকতাম, আমি 8টার সময় চলে আসতাম। আমাকে কিন্তু মিডিয়ার মানুষ আসলে খাওয়ায় পড়ায় বাঁচাইছে। তো আমি তাদের সবার কাছে গ্রেটফুল, আমি যাদের সাথে কাজ করছি। সামনে যদি কাজ না থাকে তখন আবার নর্মাল যেগুলো সিরিজ করার, যদি ওই সময় নাটকে ফিরে আসা যাবে। নাটকের অবস্থা তো এখন মোটামুটি, এখন তো অশ্লীল গালিগালাজ হচ্ছে, স্ক্রিপ্ট নেই, তারপরে ঠিক মতো কাস্টিং করছে না, পারিবারিক কোনো বিষয় নেই। অনেক ভালো কাজও করছে, আমি তো মানে খারাপ দেখা হয় নাটক। হ্যাঁ, আমি নাটকও দেখি যেগুলো বলে যে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বাট আমার যেটা সমস্যা হচ্ছে, আমার বাসায় আসলে কোনো ডিশেল লাইন নাই। এটা একদম সত্যি কথা। ইউটিউবে দেখা হয়? ইউটিউবে দেখি। এই ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব নিয়ে প্রত্যাশাটা কি, মানে এটা পজিটিভ? আমি খুবই খুশি, কারণ ওটিটি আসাতে অ্যাটলিস্ট আমরা যে ধরনের চরিত্র কাজ করতে চাই সেগুলো করতে পারছে, ডিরেক্টর নতুন গল্প বলতে পারছে, ইয়াং ছেলেরা কাজ করতে পারছে। সো আমি তো খুশি। যাক, বাঁধনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। না, প্রশ্ন তো করছি না, আড্ডা দিচ্ছি। আসলে আড্ডা হচ্ছে কিনা জানি না, মানে আড্ডাটা খুবই ইন্টারেস্টিং। আড্ডা কি হচ্ছে আমি জানি না। আসলে বাঁধনকে আবিষ্কার করার, এক্সপ্লোর করার অনেক বিষয় আছে, কিন্তু যে বিষয়গুলো কিন্তু আসে নাই কখনো। কারণ বাঁধনের ভিতর যে একটা মানে কি বলবো, একটা উদ্গীরিত একটা লাভা। হ্যাঁ, আমার মেয়ে বলে মা তুমি তো ভলক্যান না, যে যখন তখনই হয়ে যাবে একটা রাফ ভাব বা রাগী বলে না মিডিয়া, একটা রাগী রাফ, কখন কে কিভাবে তাকে বলবে। একদম আমার পাশে জানেন কেউ বসে না, এই দুঃখের কথা। আমি তো এই জন্য বসিনি। একদম আপনি বিশ্বাস করেন, ধরেন কোনো একটা গেট টুগেদারে গেছি বা একটা প্রোগ্রামে গেছি, পাশের সিটটা কিন্তু খালি। মানুষ কি ভাববে যে আমার পাশে মনে হয় মানে ধাক্কাধাক্কি লেগে যাবে, কে বসবে, ঠিক আছে, কিন্তু কেউ এসে পাশে বসবে না। আচ্ছা, বুঝেন তাহলে অবস্থা, আমার ইমেজটা তাহলে একবার ভাবেন। অনুষ্ঠান শেষ করার পর বসবো, সমস্যা নেই, আমি বসবো। তাহলে আমার ইমেজটা ভাবেন একবার। আচ্ছা, এই ইমেজ, তারকাদের ইমেজ সংকট নিয়ে আমি চাচ্ছি। ইমেজ না, তারকাদের ইমেজ সংকট নিয়ে আসলে ভাবনাটা কি? আমি এগুলা নিয়ে ভাবি না ভাইয়া। কেন? আমার ভাল লাগে না এগুলা নিয়ে কথা বলতে, ভালো লাগে। বাঁধনকে তো তারকাই মনে করে। কাকে? বাঁধনকে কে? অনেকেই ভাবে। না, আমার কাজ দিয়ে হয়তো মানুষ আমাকে চিনে, বাট লাক্স তারকা একটা ছিল প্রথম থেকে, কিন্তু ছিল লাক্স তারকা। এরপর কিন্তু তারকা থেকে আরো তারকা হয়ে গেল, বড় তারকা হয়ে গেল, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই এটা নিয়ে তো। আর না সেটাই যে আমাদের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে কিন্তু খুব মানে ক্যাজুয়ালি একটা আড্ডার জন্য, এবং এটার আয়োজন ছিল ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট। আচ্ছা, ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট সম্পর্কে যদি একটু বলা হয়, যে মেসেজ দেওয়া হয় যে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট আপনারা দেখবেন, একটু জাস্ট ক্যামেরায় একটু এই অনুষ্ঠানটা দেখার জন্য। আচ্ছা, ডেফিনেটলি আমি পান্থ ভাইয়ের সাথে অনেক ইন্টারেস্টিং একটা আড্ডা দিয়েছি, সো আমি আশা করব যে আপনারা এটা অবশ্যই দেখবেন। ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টে আপনারা অবশ্যই আমার এই আড্ডাটা দেখবেন পান্থ ভাইয়ের সাথে। শুভকামনা। হ্যাঁ, অনেক শুভকামনা। আমার সেটটা পছন্দ হচ্ছে। আর যে দর্শক যে এতক্ষণ দেখবে, বাঁধনকে দেখবে, বাঁধনের সাথে থাকবে, দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে। দর্শকদের আমি অনেক ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে।
আর যারা ভালোবাসেন না তাদেরকে আমি ভালোবাসি না এটা বলবো না, বাট তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। আর সবাই নিজেদেরকে ভালোবাসতে শিখবেন, মানুষকে সম্মান করবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার যেহেতু জামদানি পছন্দ, আমি বাঁধনের সবসময় চেয়েছি। এবং সত্যি আমার জন্য জামদানি নিয়ে আসছেন? আমি জামদানি, এটা কিন্তু জামদানি, আমি জানি হ্যাঁ বাঁধনের জামদানি পছন্দ। ও মাই গড, আই এম ইমপ্রেসড। একটু জাস্ট রিসিভ করলে হবে, এটা তাঁতির বাড়ি, জাস্ট একটু বললে হবে। তাঁতির বাড়ি, হ্যাঁ ভাই জিয়াজি, এটার পক্ষ থেকে জামদানি। আচ্ছা, তাঁতির বাড়ি। এবং এটা পরে এটা পরে জাস্ট আমি জাস্ট নাম দিয়ে ট্যাগ করলেই হবে, জাস্ট এইটুকুই চাইলে, এইটুকুই আমি চাই যে একটু মানুষ জানুক, তাই না? আর এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, বাঁধনকে। এবং আমি সবসময় চাই সবসময় সুন্দর থাকুক এবং মানুষকে ভালো ভালো কাজ উপহার দেখ। থ্যাংক ইউ। আর সবসময় আপনারা আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, আমি এটা আশা করি। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, বাঁধনের সাথে ছিলেন এবং টোটাল ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের সাথে ছিলেন। কামরুদা পয়েন্টে সামনে যে অতিথি আসবে তাদের সাথেও থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। শুভরাত্রি।